বাঙালির সবচেয়ে বড় বিনোদন ছিল বোধহয় সিনেমা, যাকে বাঙালিরা ডাকতো বই নামে। সেই বইয়ের নায়িকার মতো করে বেনুনি করা কিংবা নায়কের মতো করে ডায়লগ। বাঙালির সেই সাপ্তাহিক বিনোদন এখন বাৎসরিক বিনোদনে এসে ঠেকেছে। অনেকেই বলতে চান বাংলা সিনেমার আগের দিন ফুরিয়েছে, কিন্তু হলের দিকে নজর রাখলে কিন্তু তেমনটা মনে হয় না। আমাদের সাথে আজ এখন আনন্দে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা প্রযোজক রেদওয়ান রনি এবং আমাদের সাথে রয়েছেন লায়ন্স সিনেমা হলের শতাধিকার মির্জা খালেক ভাই। প্রথমে আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এখন আনন্দে। এবং সিনেমা নিয়ে যখন কথা বলতে হয়, বইয়ের কথা আমরা যখন বলছি, বাৎসরিক কথাটা যখন চলে আসে, ঈদের সময় কিন্তু হল দেখে মনে হয় না যে এটা শুধুই বাৎসরিক বা একটা সময়ের জন্য। আপনাদের কি সেটা মনে হয় সিজনাল? এটা আঙ্কেলকে দিয়ে শুরু করি, উনি মুরব্বী মানুষ। ইদানিং ক বছর ধরে আমি তো আসলে মানে এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত, এবং আমাদের সিনেমা হল এখন পর্যন্ত বয়স হচ্ছে ৯৭ বছর চলছে। মাঝখানে ১০ বছরের একটা গ্যাপ, আবার ২০২২ সাল থেকে শুরু হয়েছে। তো ২০২২ সাল থেকে নিয়ে টিল নাও আমার কাছে মনে হচ্ছে কেবলই মাত্র বছরে ঈদের জন্যই হচ্ছে সিনেমা, এর বাইরে আর সিনেমা আছে বলে আমি মনে করি না। রনি ভাই এক অর্থে তো অবশ্যই সত্যি, কারণ হচ্ছে যে ঈদের সময়টা আমরা সিনেমা নিয়ে এখন নতুন করে যে দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনা দেখছি, সো এটা কিন্তু একদিক থেকে পজিটিভ যে এই মার্কেটটাও একটা সময় ছিল না, মানে ঈদের সময় ছিল, কিন্তু এখন যে ফ্যামিলি অডিয়েন্স যে পরিমাণ সিনেমা দেখার প্রতি একটা আগ্রহ, এবং সেটা ঈদ থেকে শুরু করে কিন্তু ১ মাস ১.৫ মাস এই উৎসবটা চলতে থাকে, সেটা একটা আনন্দের বিষয়। কিন্তু অবশ্যই এটা অন্য সিজনে আমি মনে করি যে মানে আরও যদি ৪টা-৫টা এরকম যদি সিজন তৈরি করা যায় সিনেমা দেখার, যে একটা উৎসবের মতো মানুষ সবাই যা দেখবে, তাহলে এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো হয়। তো এটা যদি আরও অন্য অন্য জায়গায় পূজা, অথবা আরও মানে পহেলা বৈশাখ, অথবা এটা যদি ডিসেম্বরের ছুটিটা, মানে এই সময়গুলোকে কাজে লাগিয়ে যদি আসলে সিনেমার ডিস্ট্রিবিউশনটা ফিরে আসে, তাহলে আমার মনে হয় যে সারা বছর একটা ভালো জায়গা ক্রিয়েট হতে পারে আর কি। না, এটা আসলে মনে করেন আমার কাছে ইদানিং যে প্রবলেমটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রযোজক যারাই আছে, যারা মূল প্রযোজক যারা করছেন, তারা কিন্তু ওই ঈদের ছবি রিলিজ করতে হবে বলেই তারা করছেন, বিগ বাজেট নিয়ে করছেন। আজকের কথা বাদ দিলাম, আমি গত বছরের কথা যদি ধরি, একমাত্র সাকিব খান নায়ক হিসাবে, এটা মানতে হবে। এবছরে এসে সিনারিওটা একটু চেঞ্জ, এবছর কিন্তু সিনারিওটা বেশ ভালো চেঞ্জ। এখন সাকিব খানকে নিতে হলে তাকে যে পারিশ্রমিক দিতে হয়, এই পারিশ্রমিক দিয়ে একজন প্রযোজক কোনোদিনই সাহস করবে না যে ইচ্ছারা ছবি রিলিজ করতে হবে। এখন এরা যারা আছে, শিল্পী যারা আছে, তাদের একটা টার্গেট করা উচিত আমি মনে করি, যে ভাই ঈদের ছবি রিলিজ করলে আমাকে এই পরিমাণ দিবা, ঈদ ছাড়া আমাকে ছবি করব, আমাকে এই পরিমাণ দিবা। তাহলে কিন্তু একটা প্রডিউসার চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে ভাই, ঈদের মধ্যে আমি এত কোটি টাকা ইনভেস্ট না করে একটু কম বাজেটে একটা ছবি করি, এই নায়ককে নিয়ে, যেহেতু এই নায়কের কাটতি আছে, তাকে নিয়ে মাঝখানে একটা ছবি করি, তাহলে কিন্তু সিনেমা হলগুলো একটা কন্টেন্ট পেল। এছাড়া তো হল রাখা যাচ্ছে না। কিন্তু ছকের বাইরে যেও সিনেমা করছেন, এবং নতুন নায়ক কিন্তু আমরা করছি। এবং নিশো ভাইয়ের কথা যদি বলি, কিছুক্ষণ আগে আমরা শুভ ভাইয়ের কথা বলছিলাম, নিশো ভাইয়ের কথা বলছিলাম, তাদের কাজ কিন্তু প্রচুর অ্যাপ্রিসিয়েট করছে মানুষ। এবং আপনার দমের কথা যদি বলি, দম কিন্তু আমরা কিন্তু ফাঁকা পাচ্ছি না, এবং টিকিট কাটতে গেলেও লম্বা লাইন, আজকে নাই কালকে নাই। সেই সমস্যাটা হচ্ছে রনি যে ছবিটা করলো দম, আরফান নিশোর মার্কেট একটা আছে, কিন্তু ঈদের পরে আরফান নিশোর নেক্সট ছবি কবে বলতে পারবে? না না, আপনি ঠিকই বলেছেন। আসলে আমি মনে করি যে যাদের সাথে দর্শকের একটা সংযোগ আছে, একটা তো থাকে লয়াল ফ্যান বেজ, বড় বড় আর্টিস্টের লয়াল ফ্যান বেজ, তারা কিন্তু সিনেমা ভালো হোক খারাপ হোক তারা সিনেমা হলে যাবে। আর একটা হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি পারফরমেন্স, সেটা নতুন দর্শক
তৈরি করে, এই লয়াল ফ্যান বেজের বাইরেও আরও দর্শক তৈরি করে। তো যারা আসলে ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেটা আমি নির্মাতা বলবো আর পারফর্মার বলবো, সবাইকেই সবসময় আসলে এই কোয়ালিটিটার দিকে যদি একটু নজরটা রাখা হয়, তাহলে যেটা হয় সাস্টেনেবিলিটি একটা ক্রিয়েট হয়। মানে শুধুমাত্র একটা সিজন বেজ না, এটা সারা বছরেই তখন হচ্ছে যে তার পারফরমেন্সটা দেখার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকবে। এবং আমি মনে করি তো আসলে বড় সিনেমা বরং ঈদের বাইরে আসলে বেটার, বড় সিনেমা বড় লগ্নি, এবং সেটা উঠে আসার সম্ভাবনা কিন্তু আমি মনে করি যে বেটার, যদি কন্টেন্ট ভালো হয়। তবে আমরা পার্শ্ববর্তী দেশ, আমরা হলিউড, বলিউড, টলিউড যাই বলি না কেন, সব জায়গায় কিন্তু আমরা দেখি অনেক স্টাডেড, রাইট? শুধুমাত্র আমাদের যেরকম শাকিব খান নির্ভর কিংবা এখন শুভ ভাই বা নিশো ভাই নির্ভর, এই ডিপেন্ডেন্সি থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো, বা এরকম স্টার ক্রিয়েট করা কি আমাদের পক্ষে পসিবল কিনা, নাকি আমাদের একটা লম্বা গ্যাপ হয়ে গেছে যে নতুন স্টার আমরা এখনো করতে পারিনি? দেখেন, এটার ক্ষেত্রে না আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সিনেমা হল এই বছর মোস্ট প্রবাবলি মাল্টিপ্লেক্স বাদ দিয়ে বোধহয় সিঙ্গেল স্ক্রিন 100-র মতো হবে। জি, আজকের থেকে রোজার সময় এটার সংখ্যা ছিল 20টা বা 18টা। এই ঈদকে কেন্দ্র করে কিন্তু 100 বা 110টা 20টা এরকম কিছু একটা হবে। কিন্তু এই হলগুলা যে খোলা রাখবে, খোলা রাখার জন্য তার ব্যবস্থাটা তো আমরা কিছু দিতে পারছি না তাকে। এখন কন্টেন্ট যেটা হচ্ছে, কন্টেন্ট তো হচ্ছে, আবার হচ্ছে না তা কিন্তু বলবো না, কিন্তু কন্টেন্ট হচ্ছে, কিন্তু ওই কন্টেন্টকে দর্শক টানবে না, দর্শক টানবে না। আমাদের এখানে কতগুলা, আমার একবার একটা খেয়াল আছে, রাজ্জাক সাহেব যখন ছিলেন, রাজ্জাক ভাইয়ের কথা আমার একটা খেয়াল আছে, তখন 2-1 নায়ক ওই টেলিভিশনের অ্যাড ট্যাড করতেন বা পত্রিকার মধ্যে যে একটা ছবি দিয়ে একটা করতেন। তা আমাদের সাথে যেহেতু রাজ্জাক ভাইয়ের খুব ভালো সম্পর্ক, মাঝে মধ্যে বলতাম যে রাজ্জাক ভাই অ্যাড ট্যাড করেন না কেন, কি বলছো? উনি তো আর একটু কলকাতার একটা ল্যাঙ্গুয়েজের একটা, কি বলছো? আমাকে পয়সা ছাড়া কেউ যদি মাগনা দেখে, আমাকে আবার পয়সা দিয়ে কেউ দেখতে যাবে নাকি হলে? যাবে না, আমাকে দেখতে যাবে না হলে। অতএব যারা আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট যারা, তাদের এই নাটক ফাটক এগুলো করার তাদের কোনো প্রয়োজন নেই, কারণ মাগনা দেখার পরে তাকে আমাকে কেউ পয়সা দিয়ে দেখবে, পার্সোনালিটিটা তারা ক্যারি থাকে না। এখন এর মধ্যে কিন্তু ছবি কিন্তু কিছু হচ্ছে, টেলিভিশনের আর্টিস্ট, নাটকের আর্টিস্ট দিয়ে ছবি হচ্ছে। তো এদেরকে তো ভাই আমি 3 টাকা 5 টাকা দিয়ে, 10 টাকা 50 টাকা দিয়ে চোরকির থেকে ডাউনলোড করে দেখতে পারি। হোয়াট ফর আমি তাকে 500 টাকা খরচ করে গিয়া সিনেমা হলে দেখবো? কি কারণটা আছে ভাই আমার? না, এইখানে আমার একটু অ্যাড করি, একটু ডিফারি করবো এই জায়গায়। কারণ হচ্ছে যে দেখেন, একটা সময় যখন মিডিয়াম শুধুমাত্র সিনেমা ছিল, ইন্টারাকশনের, সিনেমার নায়ককে দেখার, এরপরে অনেকগুলো মিডিয়াম ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু অ্যাড হয়েছে। মানে এখন ফেসবুককে আপনি একটা স্ট্রং মিডিয়াম ধরতে হবে, ইউটিউবকে স্ট্রং মিডিয়াম ধরতে হবে। এখন ওই নায়কের ছবি আপনার সিনেমা হলের বাইরে টেলিভিশনে যদি উনি কাজ নাও করেন, তারপরেও আদার ফ্রি মিডিয়ামে কিন্তু ওনার পারফরমেন্স চলে আসবে। রাইট, এটা টেকনোলজির কারণে আসবে, এটা আপনি চাইলে আটকাতে পারবেন না। হ্যাঁ, এবং মার্কেটিংটাও কিন্তু এখন সোশ্যাল মিডিয়া। তো এই যে এখন রিচ বেজ মার্কেটিং, অথবা মানে এটাকে কি বলবো, যে মানে পারফরমেন্স মার্কেটিং যেটা আমরা বলি, যে কত মানুষকে আমি রিচ করলাম এবং সে এখানে কিভাবে আসলে তার ফুটপ্রিন্টটা রাখছে। তো এইখানে ওয়ার্ল্ড ওয়াইডই এখন এই মিডিয়াম চেঞ্জের কারণে ফ্রি মিডিয়ামে পারফরমেন্সটা কিন্তু চলে আসতেছে। সেটা ক্লিপিং হোক, সেটা ট্রেলার হোক, ফ্রি মিডিয়ামে চলে আসছে। সেটাই তো এখন নিউ রিয়ালিটির একটা জায়গা হচ্ছে ডেফিনেটলি এক্সক্লুসিভ যদি থাকা যায়, যত এক্সক্লুসিভ থাকবে তার প্রতি আগ্রহটা বেশি থাকবে। সেই এক্সক্লুসিভিটির জায়গা যদি নিউ মিডিয়ামকেও আমি অ্যাড করি, সেখানেও যত এক্সক্লুসিভ থাকা যায়। রাইট, যেহেতু আসলে মানুষ একটা টোটাল এক্সপিরিয়েন্স নিতে চায়। এখন কিন্তু সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা শুধুমাত্র সিনেমা দেখা না, ওখানে একটা কফি শপ, ওখানে একটা মানুষের ফুড কোর্ট, ওখানে একটা ফ্যামিলি নিয়ে একটা ছবি তোলা, এই যে একটা টোটাল এক্সপিরিয়েন্সটা, এই টোটাল এক্সপিরিয়েন্সের মধ্যে যদি একটা এক্সক্লুসিভ পারফরমেন্স যুক্ত হয়ে যায়, তাহলে তো এটা সোনায় সোহাগা। আর এটা না হলে তাহলে এটা ওই এক্সপেরিয়েন্সটার সাথে একটা ভালো ছবি, মানে কোনো না কোনো কম্বিনেশন কিন্তু দর্শককে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমরা এই টপিকে আবার ফিরবো, তবে তার আগে একটু ছোট্ট বিরতি নিতে চাই। দর্শক এখন আনন্দে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং এ পর্যায়ে আমরা বিরতির আগে আসলে যেটা বলছিলাম যে রাজ্জাক স্যারের কথা যখন আসে, একটা ভিন্ন ধরনের একটা অরা বা ভিন্ন ধরনের একটা পার্সোনালিটি তারা নিয়ে কাজ করতেন। কিন্তু আমরা যখন চরকির কথা বলি, কিংবা আমরা নেটফ্লিক্সের কথা বলি, এইচবিওর কথা বলি, কিংবা হইচই অন্যান্য বিভিন্ন মাধ্যমের কথা যখন বলছি, নিজের কনভিনিয়েন্ট সময়ে কিন্তু দেখার একটা সুযোগ করে দিচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মগুলো। সেটার সাথে সিনেমা হলের কম্পিট করাটা কি একটু ডিফিকাল্ট হয়ে যায় কিনা আপনাদের আসলে কি মনে হয়? ডিফিকাল্ট তো অবশ্যই। মাল্টিপ্লেক্সে গিয়ে ছবি দেখতে হলে, সিনেমা হলে গিয়ে ছবি দেখতে হইলে, ফ্যামিলির 5 জনকে নিয়ে যদি আপনি একটা পারিবারিক ছবিও যদি দেখতে যান, তাও তো মনে করেন আপনার কমপক্ষে 3,000 টাকা খরচ আছে। রাইট। এটা কিন্তু অনেকের কাছে কিন্তু ম্যাটার করে। 3,000 শুধু টিকিটের খরচ, আরো আমি 3,000 ধরছি, আনুষঙ্গিক। সব মিলেই আমি ধরছি, ধরেন 3,000 টাকা খরচ আছে, প্লাস হচ্ছে সময়। ছবি দেখতে লাগবে 3 ঘন্টা, আসা যাওয়া করতে লাগবে 3 ঘন্টা, তার মধ্যে দিনে 6 ঘন্টা শেষ। তো এগুলো কিন্তু সব কিছুই এটার সাথে জড়িত, এটা সব কিছুই জড়িত। আর আপনি ওই যে যেটা বললেন যে মোবাইলের মধ্যে বৈশা আমি দেখতেছি, এখন আমার 50 টাকা খরচ হোক বা 100 টাকা খরচ হোক, আমি চরকির থেকে ডাউনলোড করলাম বা বঙ্গর থেকে ডাউনলোড করে একটা ছবি দেখতেছি, ওই রকম ছবি হলে তো ফ্যামিলি সবাই বসেই দেখতে পারি। তো সিনেমা হলের কথাটা আচ্ছা ঠিক আছে, একটা ভালো কোনো খবর আসলো, একটা বিশাল বড় ছবি, খুব নাম করতেছে ছবিটা, গেল দেখলো। এর বাইরে তো ওই অভ্যাসটা আমাদের এখন আর নাই, ওই অভ্যাসটা এখন আমাদের নাই। কিন্তু ঈদ কেন্দ্রিক যদি বলি, একটু শপিং করতে গেলাম, চাঁদ রাতেও কিন্তু আমরা দেখি মাল্টিপ্লেক্সে টিকিট নাই, কারণ সবাই শপিং করার ফাঁকে একটু সিনেমা দেখে আসলো। এবং পার্শ্ববর্তী দেশেও কিন্তু আমরা দেখেছি যে লেট নাইট শোগুলোতে আসলে টিকিট পাওয়া যায় না। এখানে আসলে একটা জিনিস কি, যে একটু মিডিয়াম স্পেসিফিক কন্টেন্ট শুরু হয়েছে আসলে। আচ্ছা, মানে ওই জায়গাটাতে আমিও বলবো যে দেখেন, এখন আমরা সিনেমা হল আর ওটিটি নিয়ে কথা বলছি। আপনি জানেন না 3 বছর পর কিন্তু আপনার ভিআর এর সিনেমা নিয়ে কথা বলতে হবে, যে ওইখানে কোথাও রিলিজ হবে না, শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটির ওই যন্ত্রটার মধ্যেই আপনাকে দেখতে হবে। তো এখন আপনি যখন একটা ভিআর এইটা আপনি যখন পড়েন যন্ত্রটা, আপনি পুরা দেয়ালটা এখন আপনার সিনেমা হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে যে যত দিন যাবে তত এগুলো, এবং এখন ধরেন কোনটা আসলে সিনেমা হলের জন্য আসলে ডিস্ট্রিবিউশনের জন্য বেস্ট পারফরমেন্স দিবে, কোনটা ধরেন খুবই ক্লোজ স্পেসে আপনি দেখলেন, মানে মোবাইলের মধ্যে অথবা একটা টেলিভিশনের মধ্যে। এখন কিন্তু আমাদের ডেটা বলে যে চরকিতে মোবাইলে তো দেখি, বেশিরভাগ মানুষ এখনও মোবাইলে দেখে, কিন্তু টেলিভিশনে কাস্ট করে দেখা অথবা টেলিভিশনের অ্যাপগুলোও তো আমাদের আছে। এই টেলিভিশনের অ্যাপের সংখ্যা ইউজার মানে ব্যবহারকারী কিন্তু বাড়ছে। তার মানে ওই যে একটা বাসার মধ্যে একটা হোম থিয়েটারের যে একটা, ওইটার কিন্তু সংখ্যাটা বেড়ে যাচ্ছে। সো যত মনে হচ্ছিল যে এইটা আসলে মার্কেটটাকে শুধুমাত্র ডিজিটাল মিডিয়ামে চলে যাবে, ডিজিটাল মিডিয়াম বলতে ক্লোজ স্পেসে চলে যাবে, ওটিটিতে চলে যাবে, কিন্তু দেখেন বাংলাদেশেও এবং ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড কিন্তু সিনেমা হলের কিন্তু বিক্রি, মানে যদি আমি বলি যে এই যে উৎসবের সময়টাতে কিন্তু ওটিটির চেয়ে বেশি, ইনফ্যাক্ট এবার ঈদে ওটিটির কন্টেন্টের চেয়ে সিনেমা হলের সিনেমা নিয়ে বেশি বাজটা অনেক বেশি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আলোচনা হয়েছে। ওই যে টোটাল এক্সপিরিয়েন্সটা যেটা আসলে এখানে পাওয়া যায় না ওখানে নিতে হয়, এটা একটা ব্যাপার। আবার কিছু মিডিয়াম যখন আমরা যেমন ভিআরের কথা বললাম, সিনেমার ডিজাইনটাই এরকম হবে যে আপনি আসলে সিনেমার সাথে ইন্টারেক্ট করতে পারবেন, যেটা আপনি ওটিটিতে অথবা আপনি সিনেমা হলে পাবেন, এটা আরো মোর ইন্টারেক্টিভ। তবে সেইটার সাথে আসলে আমরা কতটা অ্যাডাপ্ট করতে পারছি, আমাদের দেশের কন্টেন্ট কতটা, আমাদের দেশে আমরা সেই জায়গাটাতে অ্যাডাপ্ট এখনো করতে পারছি না, বরঞ্চ আমি মনে করি আমরা বোধহয় ওই পথটা হারিয়ে ফেলেছি অলরেডি। এই ধরনের প্ল্যাটফর্ম যেগুলো আছে কি আমাদের থেকে অনেক বেশি স্ট্রং প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে, বাট ওখানে তো দর্শক কমে নেই, ওখানে দর্শক কমে নেই, তারা দর্শক দেখছে, যাচ্ছে, তারা সিনেমা হলে যাচ্ছে তারা, কারণ ওই যে একটা অভ্যাস সিনেমাতে যাওয়া, একটা টাইম বের করে মাসে একবার, সপ্তাহে, আগে যেমন সপ্তাহেই হয়তো ছিল, সেটা বাদ দেন, এখন মাসে একবার, 3 মাসে একবার, এই যে জায়গাটাতে আমি দর্শককে ওই জায়গাটাতে আমরা নিতে পারছি না। সেটা হচ্ছে যে আমার কাছে আমাদেরও ছিল তো এই প্র্যাকটিস, ছিল সেটাই তো ছিল। আমি সেই জন্য বলছি আপনার, আমরা ওই জায়গাটার মধ্যে এখন নিতে হলে যেটা করতে হবে যে আমাদের ওই ইন্ডিভিজুয়ালি হয়তো রেদওয়ান রনি নিজে ভাবতেছে যে এই টাইপের একটা ছবি করলে আমার ভালো হবে, বা এখন
নূর ভাবতেছে এইভাবে করলে, বা রাফি ভাবতেছে একটা অন্যভাবে করলে। কিন্তু আমার কাছে মনে হয় একটা সামগ্রিক বোধহয় একটা চিন্তা ভাবনা করা উচিত। সেটা হচ্ছে যে আমাদের আসলে কি ধরনের ছবি চলবে, কি ধরনের ছবি দরকার আমাদের সবাইকে অ্যাট্রাক্ট করার জন্য, সামাজিক আমাদের ফ্যামিলিকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ছবি আমাকে দরকার, আমাদের ইয়াং গ্রুপকে করার জন্য দরকার, বয়স্ক গ্রুপ। আমার যখন পুরানো হল ছিল আমি দেখেছি যে কিছু মানুষ আছে 8-10 জন লোক, ধরেন 70+ বয়স, সিনেমা দেখতে যাচ্ছে, তারা 8-10 জন ফ্রেন্ড, কিন্তু 8-10 জন বন্ধু, কারো বয়সে কিন্তু 70-এর নিচে না, রিটায়ার্ড করেছেন, রিটায়ার করেছে, তারা কিন্তু ছবি দেখতে যাচ্ছে। কিন্তু তাদের ছবি দেখার কিন্তু ইয়েটা আবার আলাদা, নিশটা আলাদা, ওই ছবিটাও আলাদা, ওই ছবিটা একটু আলাদা, তারা কিন্তু ওই ছবিটা দেখতে যাচ্ছে। বাট আমরা কিন্তু এই যে ডাইভার্সিফাইড দর্শক আমাদের কাছে আছে, আমরা কিন্তু এদের জন্য কিছু দিতে পারছি না খোরাক। কেন যাবে তারা? তা আমাদেরকে ভাবতে হবে, পুরা ইন্ডাস্ট্রির লোকজনকে বসে একটা চিন্তা ভাবনা করে একটা জায়গা নেবে। কেন হবে না? আমার কথা হলো, আমার দেশে মানুষ, আমরা যারা আছি, আমাদের থেকে ইন্ডিয়ার আলাদা, ইন্ডিয়ার দর্শক যারা আছে বা ইন্ডিয়াতে যারা আছে, তারা তো আমাদের থেকে আলাদা কেউ কিছু না। তো তাদের এখানে যদি ইন্ডাস্ট্রি এইভাবে গ্রো করতে পারে, ওয়াই নট আমাদের এখানে? আমরা কেন পারবো? আমাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার, একটা সমন্বিত উদ্যোগ দরকার। আমার বিশ্বাস আগামী সপ্তাহের পরের সপ্তাহে আবার কিন্তু ওই 20টা হল ইয়েতে চলে আসবে সিঙ্গেল স্ক্রিন। হলগুলোকে চালু রাখার জন্য বা তাদের হলগুলো একটু আপগ্রেড করার জন্য উৎসাহ দেওয়া, এটা তো হচ্ছে না। গভর্নমেন্ট 100 কোটি টাকা না 1000 কোটি টাকা সিনেমা হলের উন্নয়নের জন্য বরাদ্দ দিয়েছে। আমারও জানার ইচ্ছা, এটা মানে বেশিরভাগ মানুষ কি গ্রহণ করেছে, কি না, কেউও গ্রহণ করেনি। এটার কারণটা কি? কারণটা আমি আপনাকে বলতেছি, সেটা হচ্ছে গিয়ে, ধরেন আপনি আমার এই সিনেমা হলটা, আমার একটা সিনেমা হল আছে, আমার বাবার আমলের সিনেমা হল, বা আমি করেছি, ধরেন এই এখন এই বয়সের মধ্যে এসে আমি চিন্তা করতেছি যে ভাই জমিটা তো আছে, একটা ভালো এলাকায় একটা জমি, গ্রামের একটা হলের কথা বলতেছি। সিনেমা হলটাকে কেন্দ্র করে এক সিনেমা হল, কিন্তু একটু বাজারের বাইরে একটা সিনেমা হল তৈরি হলো, কিছুদিন পরে কিন্তু দেখা গেল যে ওই বাজারটাই শিফট হয়ে গেছে, কিন্তু ওই সিনেমা হল কেন্দ্রিক। তার মানে ওই জমিটা কিন্তু একটা ভ্যালুয়েবল জমি হিসাবে চলে আসলো। এখন আমি যখন চিন্তা করতেছি, গভর্নমেন্ট আমাকে লোন দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বেশ ভালো কথা, আমাকে 3 কোটি টাকা লোন দিবে বা 5 কোটি টাকা লোন দিবে। তা আমি কমের পক্ষে যদি 3 কোটি টাকা লোনে নেই, আমাকে রিফান্ড তো করতে হবে, ওটা তো ঋণ হিসাবে আমি নেব, আমাকে রিফান্ড করতে হবে মাসে হয়তো 10 লাখ টাকা কিস্তি। কোত্থেকে দেবো ভাই? আমি কোন কন্টেন্টটার উপরে ডিপেন্ড করে আমি লোনটা শোধ করবো? কয়দিন পরে দেখা যাবে যে ব্যাংক কেস করে আমি জমিটা সহকারে নিয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কেউ এটার মধ্যে আগাচ্ছে না, কেউ আগায়নি এটার মধ্যে, একটি লোকও আগায়নি। আমি বাইদা বাই শুনছি, এটা আমি শিওর না, নট শিওর, স্টার সিনেপ্লেক্স নাকি সামান্য কিছু টাকার পয়সা নিয়েছি কয়েকটা 2-3টা প্রজেক্টের জন্য, ওই রাজশাহী, বগুড়া নিয়েছে, বাট আই এম নট শিওর তারা এক্সটেন্ড করছে। তবে কন্টেন্টে আসলে হলের কথা আমরা শুনছিলাম, কন্টেন্টের কথাও শুনবো, তবে একটু ছোট্ট একটি বিরতি নিতে চাই, দুঃখিত আপনাদের কথার মাঝে। আসলে এখন আনন্দে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা কথা বলছিলাম কিন্তু কন্টেন্ট এবং সিনেমা হল দুটো ভিন্ন জিনিস, কারণ একটা ছাড়া আরেকটা চলবে না, কিন্তু দুটো আবার ডিফারেন্ট জিনিস। সেক্ষেত্রে রনি ভাই, আসলে আমরা এরকম কন্টেন্ট পাচ্ছি না কেন? ভালো কন্টেন্ট কেন পাচ্ছি না? আচ্ছা, এটা আসলে ওই ডিম আগে না মুরগি আগের একটা গল্পের মতো এখন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, প্রথমত যদি আমি বলি যে, আঙ্কেলের কথা ধরে যদি এটা বলি যে সিনেমা হলের এই যে উদ্যোগটা, দেখেন বিজনেস হিসেবে যদি আপনি এই জিনিস চিন্তা করেন, আমি অনেক ভালো বিজনেসম্যান না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয় যে বিজনেস মানে হচ্ছে লাভ এবং ক্ষতি দুইটার সমন্বয়। বিজনেস শুধু লাভ হবে এরকম বিজনেস ইজ নট বিজনেস। বিজনেসে রিস্ক থাকবে, বিজনেসের ক্ষতি হবে, আবার আপনি লাভ করবেন। সো আপনার ক্রাইটেরিয়া, প্রফেশনালিজম সব কিছু দিয়ে কিন্তু আপনাকে বিজনেসে উইন করতে হয়, এবং ইটস আ কম্পিটিটিভ মার্কেট। বিজনেস মানেই একটা কম্পিটিশন আছে। যদি স্টার সিনেপ্লেক্স ওদের প্রতি বছর আউটলেট বাড়ায়, ডেফিনেটলি বিজনেস না হলে বাড়াবে না, অবশ্যই।
ওরা তো এক জায়গায় মানে প্রতি বছরই দেখছি যে তাদের আউটলেটটা নতুন করে বাড়ছে। তার মানে হচ্ছে যে তার একটা লাভজনক জায়গায় ব্রেক ইভেন পার হয়ে লাভজনক জায়গায় যাচ্ছে জন্যই করছে, অথবা রিস্ক টেক করছে। তো রিস্ক টেক কখন করে? যখন সম্ভাবনা দেখে। আচ্ছা, তো ওই যে ব্যাপারটা, এই ব্যাপারটা মানে আমি যখন একটা সিনেমার লগ্নিকারক, তখন আমি চিন্তা করব যে আমার সিনেমাটা কিভাবে টাকাটা রিটার্ন আসবে, ব্রেক ইভেনে আসবে, তারপর প্রফিটে আসবে। এখন ধরেন এই যে আপনি একটু আগে বললেন যে ঈদের সময় টিকিট পাওয়া যাচ্ছে না, তো এই দমের যে টিকিটটা পাওয়া যাচ্ছে না প্রথম 7 দিন অথবা 10 দিন, এখন যদি আউটলেট যদি 64টা জেলায় থাকতো, যেখানে আমি ডিসিপি দিয়ে আমি সিনেমাটা চালাতে পারতাম, তাহলে প্রথম সপ্তাহেই এই লগ্নিটা উঠে আসতো, এই প্রডিউসার কেন পরবর্তীতে আবার কাজ করবে না, আর একটা সিনেমা নিয়ে ড্রাইভ করবে। তখন এবার আসি সিনেমা হলের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, সিনেমা হল মালিকগুলো একই প্রবলেম আছে যে আমি তো এখানে মানে যদি আমি লোন নেই, পরে যদি লোন রিটার্ন করতে না পারি, লোন আপনি তখনই নেবেন যখন আপনার বিজনেস প্রজেকশনটা ঠিক আছে। আপনার এই প্রজেকশনটা ভেবে ওই অনুযায়ী কাজ করে আপনাকে লোন তো রিটার্ন দিবে, আপনিও প্রফিট করবেন। সো যদি একজন করতে পারছে, তার মানে একটা বিজনেস কেস ইজ রেডি। তো যখন বিজনেস কেস রেডি, এটা আপনাকে রেপ্লিকেট করতে হবে, অথবা এটার ভিতরে আপনার নতুন কোনো মেধা যুক্ত করতে হবে, অথবা নতুন কোনো একটা ক্রাইটেরিয়া যুক্ত করতে হবে। তো প্রডিউসারের জায়গা থেকে প্রডিউসারের চাওয়া হচ্ছে আমাকে আউটলেট দাও সিজনে, তাহলে হচ্ছে আমি আরও বেশি করব। আর আমি এক্সিবিটরের জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে সেখানেও রিস্ক টেকিংয়ের বিষয় আছে। এটা হয় কি যে এটা সমন্বিত উদ্যোগ, যেটা একটু আগে আমি বললাম, হ্যাঁ, যে এটা অবশ্যই গভর্নমেন্টের জায়গা থেকে একটা মানে ভালো করে এটা একটা কোনো মানে উদ্যোগ দরকার, এবং সেখানে যুক্ত করা দরকার ডিরেক্টর, প্রডিউসার, এক্সিবিটর, কলাকৌশলী ডিস্ট্রিবিউটর। নিয়েও আমাদের আরো কাজ করা দরকার। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং আমি একটা ছোট্ট করে একটা জিনিস বলি, আমাদের হোল ইন্ডাস্ট্রি একটু ভুল পথে যাচ্ছে। আমি অনেক দিন ধরে এই কথাটা প্রত্যেকটা টকশোতেই বলছি, যেহেতু নতুন গভর্নমেন্ট, তারা নতুন কিছু করতে চাচ্ছে, এই কথাটা আসা প্রয়োজন। প্রথমত, ওয়ার্ল্ডের বেশিরভাগ দেশে সিনেমা কিন্তু তথ্য মন্ত্রণালয়ের বিষয় না এখন। আচ্ছা, সিনেমা কিন্তু হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে চলে গেছে, নাহলে ইন্ডিভিজুয়ালি সিনেমা ডিল করা হয়। এবং প্রত্যেকটা দেশে যারা সিনেমার উন্নতি করেছে, প্রত্যেকটা দেশে ফিল্ম কমিশন নামে একটা ব্যাপার থাকে, যারা আসলে ফিল্মটাকেই, আমাদের কেন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতে হবে একটা ছোট্ট সিনেমার আর্টিস্ট আসবে কি আসবে না এটার পারমিশনের জন্য? সো অথবা বাইরের দেশ থেকে যে আমাদের দেশে শুটিং করতে আসবে, বিউটিফুল লোকেশন আছে, সুন্দরবন আছে, কক্সবাজার আছে, আমরা হিউজ পরিমাণ ফরেন কারেন্সি আর্ন করতে পারবো, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভে জমা হবে। বাংলাদেশে বিউটিফুল জায়গা আছে, এটা আমরা প্রমোট করতে পারতেছি না, কারণ হচ্ছে এটা কোথায় এসে অ্যাপ্লাই করবে? মন্ত্রণালয়ে। একটা মন্ত্রণালয়ের কাজের গতি আমরা সবাই জানি, যখন একটা ফিল্ম কমিশন থাকবে, ইন্ডিভিজুয়াল ফিল্ম কমিশন থাকবে, কারণ পৃথিবীর এই কালচারটাই চলে যে ওরা প্রত্যেকটা দেশে ফিল্ম কমিশনে অ্যাপ্লাই করে, বাংলাদেশে কোনো ফিল্ম কমিশনই খুঁজে পায় না। তো এই যে একটা সম্ভাবনার জায়গাগুলো আছে, এগুলো আমরা নষ্ট করতেছি। তো এটা অনেকদিন ধরে বলছি আমাদের একটা ফিল্ম কমিশন দরকার, কমিশন দরকার, বছরের পর বছর হয়ে যাচ্ছে, এটার কোনো উদ্যোগ নেই। কিন্তু এটা যে একটা বিশ্ববাজারে, বাংলাদেশের সিনেমা কিন্তু দেশের বাইরেও যাচ্ছে, এখান থেকে ফরেন কারেন্সি আসতেছে, এটাকে আসলে প্রপার ভাবতে হবে। দেশের প্রয়োজনে এটাকে ভাবনার প্রয়োজন আছে। এখন যদি তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে এখন যেহেতু আছে, তাহলে তথ্যমন্ত্রীকে এটা নিয়ে একটা উদ্যোগ নিতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে যদি ট্রান্সফার করতে হয়, তাহলে 2 মন্ত্রী বসতে হবে। তো কিন্তু এটা নিয়ে কি কেউ উদ্যোগ নিচ্ছে? তার মানে সেন্টার থেকে উদ্যোগটা এটা আসতে নিয়ে হবে। কেউ ভাবছে কিনা, এটা হলো মূল এই প্রশ্ন। বিষয়গুলো আমার কাছে, আমি সবসময় এতদিন ধরে যেটা বলে আসি যে সিনেমা একটা সেক্টর দেশে আছে, গণমাধ্যমের সবচেয়ে বড় সেক্টর হিসাবে আমি মনে করি সিনেমাটাই আছে। কিন্তু আজ পর্যন্ত আমি দেখি নেই কোনো সরকার এই সিনেমাটাকে নিয়ে কোনো চিন্তা করছে। বেশ কিছু গভর্নমেন্ট সিনেমাকে আমরা ইন্ডাস্ট্রি হিসাবে ঘোষণা করলাম, দ্যাটস ইট, তার পরবর্তীতে কোনো কার্যক্রম কোনো কার্যক্রম নাই। তারপরে কি আসলো? এফডিসির অবস্থাও খুবই দুর্বিষহ। বেতন দিতে পারে না, বেতন দিতে পারে না এফডিসিতে। সেটার চেয়ে তার চেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে দেখেন, অনুদান একটা প্রথা চালু হলো, অনুদান একটা প্রথা চালু হলো, টাকার অ্যামাউন্ট বাড়তে বাড়তে এখন তো বোধহয় 60-70 লাখ টাকা চলে আসছে। 60-70 লাখ টাকা হোক না, এটা কোটি টাকা। আমার কথা 70 লাখের দরকার কি, কোটি টাকা দাও, কিন্তু ভাই একটা প্রপার লোককে দাও। জি, একটা প্রপার লোককে দাও। আমি জানি না রনি কতগুলা দেখছো, এই কি বলে অনুদানের ছবি। ইদানিংকালে 22 সালের পর থেকে যতগুলো অনুদানের ছবি তৈরি হয়েছে, এমন কোনো অনুদানের ছবি নাই আমার হলে আমি চালাইনি। কারণ আমার কাছে সবার আবদারও একটু বেশি, আমি চালাইও। এবং আমি প্রতিটা ছবি দেখি, ওই অনুদানের ছবিগুলো বিশেষ করে আমি দেখি।
কি অখাদ্য জিনিস তৈরি হয়, কেন তৈরি করে। এখন ঘটনা হলো আপনার দলীয় লোককে যদি আপনার প্রোভাইড করার প্রয়োজন হয়ে থাকে, হ্যাঁ সেটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়, আপনি দিয়ে দেন না ভাই, ইন্ডাস্ট্রির সাথে connection 10-20 লাখ 30 লাখ টাকা দিয়ে দেন, আপনি তাকে প্রোভাইড করে দেন, তাকে সিনেমাটা কেন বানাইতে দিচ্ছেন? রাইট, সেখানে কন্টেন্টের কোয়ালিটি নিয়ে কিন্তু আবারও কথা চলে আসে। তবে এই পর্যায়ে আরেকটি বিরতি নিতে চাই। দর্শক এখন আনন্দ নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন আনন্দে, এবং আমরা কথা বলছিলাম কন্টেন্টের কোয়ালিটি নিয়ে। কন্টেন্টের কোয়ালিটি নিয়ে যখন কথা বলতে হয় তখন কিন্তু পেছনের মানুষগুলো নিয়েও কথা বলতে হয়। আমার সিনেমাটোগ্রাফি অত ভালো হবে না যদি আমার মানুষটার সেই ভিশনটা না থাকে, কিংবা তার সেরকম পড়ালেখা না থাকে, কিংবা তার সেই ইচ্ছাটা না থাকে। আমরা কি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা থেকে পিছিয়ে যাচ্ছি? যেহেতু আপনার দম নিয়ে অনেক কথা হয়েছে, হাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে, সুড়ঙ্গ নিয়ে অনেক কথা হচ্ছে, এই ধরনের বিভিন্ন, ইভেন বনলতা এক্সপ্রেস কিংবা উৎসব নিয়েও কিন্তু ফ্রেমিংটার খুব প্রশংসা হয়েছে, ডায়লগের অনেক প্রশংসা হয়েছে। তবে বছরে একটা দুটো হয়তো এমন সিনেমা পাচ্ছি, এটার আসলে কারণটা কি? মানে আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশে প্রফেশনালস কিন্তু ইন্ডিভিজুয়াল মানে উদ্যোগে তৈরি হচ্ছে বেশি। মানে ধরেন একটা দেশে প্রপার ফিল্ম স্কুল কি আছে, টেকনিক্যাল স্কুল আছে? নাই। আস্তে আস্তে ধাপে 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 নানান ইনস্টিটিউট দিয়ে এটাকে আমরা কভার আপ করার চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল ভিজুয়াল দেখে কিন্তু মানুষ এখন অভ্যস্ত। তার মানে সেটার সাথে কম্পিট করতে হলেও আপনাকে ওই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে হবে, ওই ভিজুয়াল কোয়ালিটিটা তৈরি করতে হবে। সেটা তৈরি করার জন্য এখন এই যে সিনেমাগুলোর নাম বললেন, সবাই কিন্তু আসলে নিজেকে মানে ইন্টারন্যাশনাল মানে কোয়ালিটির জায়গায় নিজেকে বিবেচনা করে স্ব-উদ্যোগে এই ভিজুয়ালগুলো ক্রিয়েট করার জন্য কাজ করছে। কিন্তু আমাদের প্রফেশনালস দরকার কিন্তু অনেক, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ওভারঅল আপনি যদি চিন্তা করেন যে আমাদের নির্মাতারা মানে ভালো কাজ কিন্তু হচ্ছে, নির্মাতাদের হচ্ছে এখন ভালো গল্প রাইটারও এই জায়গায় একটু অভাব আছে, কিন্তু আস্তে আস্তে হচ্ছে। ভালো ডিওপি আমাদের তৈরি হয়ে গেছে, লাইট ডিজাইনার তৈরি হয়ে গেছে, কস্টিউম ডিজাইনার তৈরি, বেশ কিছু প্রফেশনালস তৈরি হয়েছে। কিন্তু এরা বছরে একটা ছবি করার পর আর বাকি একটা ভালো ছবির অফারটা পাচ্ছে না। যখন এটা কন্টিনিউয়াস প্রসেসে চলে যাবে তখন ইন্ডাস্ট্রি সাইজটা বড় হবে, তখন আপনি এটা প্রত্যেকটা জায়গায় আপনি এটার রিফ্লেকশনটা দেখতে পাবেন। এখন কিন্তু সিনেমা, যেই সিনেমাগুলো গত কয়েক বছরে চলছে, প্রত্যেকটার একটা মিনিমাম টেকনিক্যাল কোয়ালিটি আছে। এই কোয়ালিটি যখনই ফল করে তখন দর্শকরা বুঝে ফেলে এবং ওই সিনেমাটা আর গ্রহণ করেন, আপনি যতবারও না কি থাকুক না কেন। একটা ভিএফএক্স যদি ভালো না থাকে, একটা যদি ভিজুয়ালটা ঠিক না থাকে, কিন্তু মানুষ বুঝে ফেলে। সো এইখানে আমি মনে করি যে আমাদের প্রফেশনালস আছে, কিন্তু এদেরকে না প্রপার কাজ দিতে হবে, কারণ সে যেন এটাকে পেশা হিসেবে নিতে পারে। এটা যেন শখ করে আমি একটা সিনেমা করে আবার হাওয়া হয়ে গেলাম, আবার আমি এটা বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু আর প্রফেশনাল। ওই যে অনুদানের কথাটা চলে এসেছিল, যে এটার সাথে না ওই যে রনি যেটা বললো ওই কথাটা আমিও সবসময় বলি যে ডিম আগে না মুরগি আগে। এখন জিনিসটা হচ্ছে কি, একজন প্রডিউসার যে আছে, যে পুরানো প্রডিউসার আছে, অনেক নতুন প্রডিউসারের কিন্তু হয়তো শখ আছে একটা সিনেমা তৈরি করব, একটা সিনেমা বানাবো, বাট ও কিন্তু চিন্তা করতেছে যে আমার এই যে লগ্নিটা, এই লগ্নিটা আমি তুলে আনবো কোত্থেকে? এই তুলে আনার জায়গাটা তো নাই। তুলে আনার জায়গাটাকে আপনাকে যদি তৈরি করতে হয় তাইলে কিন্তু সেখানে একটা ইনসেন্টিভ আপনাকে দিতে হবে। এখন ইনসেন্টিভ আমার দেশের ওই অবস্থায় আমরা নাই যে আপনার একটা হলকে আমি 3 কোটি টাকা করে আমি দান করে দেব। দেখা গেছে 3 কোটি টাকা দান করলে আমাদের যা মেন্টালিটি, 2 কোটি পকেটে যাবে, 1 কোটি লাগবে। হোয়াট ইজ ফ্যাক্ট, এটা সত্য কথা। তো ওই জায়গা থেকে আসলে আগে সরেও আসতে হবে। আমি একটা বলতে পারি, সরি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে প্রথমত ধরেন আমরা এখানে মানে সিনেমা হলের জন্য আমরা একটা প্রণোদনা দেখলাম, এটার বাইরে ধরেন প্রণোদনা কেউ নিল অথবা নিল না। এখন এক্সিস্টিং সিনেমা হলকে যদি আমরা আসলে এটাকে বিজনেস কেস হিসেবে দাঁড় করাতে চাই, প্রত্যেকটা দেশেই একটা ডাইং ইন্ডাস্ট্রির জন্য গভর্নমেন্টের একটা দায়িত্ব থাকে, আর একটা হচ্ছে নতুন সম্ভাবনাময় ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু একটা দায়িত্ব থাকে। এখন এই যে সিনেমা হল থেকে কিন্তু একটা আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, তাহলে সরকারের জায়গা থেকে আমরা কি এই চাওয়াটা চাইতে পারি কিনা, এটা নিশ্চয়ই কালাগাঙ্কেলও এটা এগ্রি করবেন যে এই যে ট্যাক্সগুলো নেওয়া হচ্ছে, মানে সিনেমা হল থেকে কিন্তু একটা বড় অঙ্কের ট্যাক্স কিন্তু গভর্নমেন্টের এখানে চলে যায়, এইটাকে কি আসলে রিইনভেস্ট করার সুযোগ আছে কিনা কোনো না কোনো ফর্মে? মানে আমি জানি না, এটা আমি রনি বলি,
ট্যাক্সের অ্যামাউন্টটা অত্যন্ত নগণ্য একটা অ্যামাউন্ট, অনলি 10%। আচ্ছা, এটা কোনো মানে সরকারের ঘরে এটা কোনো টাকাই না। কিন্তু আমাদের জন্য তো এই না 10% না, আবার খুব হয়তো বেশি একটা না, plus হতে না পারে। না না না, খুব বেশি না, খুবই নগণ্য অ্যামাউন্ট এটা। আমি যে জায়গাটাকে মনে করি, তোমার আজকের থেকে 2 বছর আগে বন্ধ হল ওপেন হয়েছে প্রায় 100-র মতো, যখন ইন্ডিয়ান কন্টেন্ট আসছে তখন তো প্রায় 200-র কাছাকাছি সিনেমা হল কিন্তু ওপেন হয়ে গেছিল। অনেকগুলো হলের কথা আমি জানি যারা হলগুলোকে এয়ার কন্ডিশন করে ফেলছে, অনেকগুলো হলকে আমি জানি কিন্তু তারা এয়ার কন্ডিশন করছে, কারণ তাদের একটা চিন্তাধারা ছিল যে বছরে হয়তো 2-4টা ছবি পাবো, ব্লকবাস্টার হবে আমাদের। 2-4 সপ্তাহ একটু ভালোভাবে থাকার একটা ব্যবস্থা হবে। হঠাৎ করে সেই জায়গাটাতে ছেদ পড়ে গেল, আবার কিন্তু বন্ধ হওয়া শুরু হলো। এখন আমি যেটা মনে করি, সিনেমা হল ওনারা কিন্তু মোটামুটি কিন্তু ম্যাক্সিমামই ওয়েল অফ। তাদের কোনো ওই সরকারি ঋণ নিতে হবে বা ব্যাংকের থেকে ঋণ নিতে হবে নট নেসেসারি, যদি খালি একটু পায় যে হ্যাঁ ঠিক আছে আমার হলটা আমি সুন্দরভাবে চালায় যেতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আসলে টিকিটের দামটা কি আমাদেরকে ফ্যাক্টর হিসেবে কাজ করে না? কারণ হয়তো বা 500-1500 টাকা দিয়ে আমি একদিন হয়তো বা সিনেমা দেখতে যেতে পারছি, একটা ক্লাস হয়তো বা দেখতে পারছে, কিন্তু সবাই তো আর পাচ্ছে না, না। সেটা তো তাদের সিঙ্গেল থিয়েটারের জন্য তো inclusivity-টা রয়েই গেছে। আমার কথা হলো সিঙ্গেল থিয়েটারের জন্য তো রয়েই গেছে। এখন মাল্টিপ্লেক্সে যে খুবই কম তো। কিন্তু না, মাল্টিপ্লেক্সের জন্য টাকা দিতে হবে আপনাকে। আমি সিঙ্গেল ফ্রেমের কথা যদি বলি, সিঙ্গেল প্লেক্সে কিন্তু খুবই কম, 100 টাকা, 80 টাকা, 150 টাকা, কিন্তু সেটা তো নেই, একদম নেই তো। নেই তো হয়ে গেছে। আমি তো সেখানে সেই জন্য পরিবেশটা ভালো করতে হবে, সেখানে পরিবেশটা ভালো করতে টাকা হবে। দিতে আমরা যদি দিতে বলাকার আপত্তি কথা নাই বলি, যদি বলাকাও পরিবেশটা- কিন্তু অনেক বছর ধরে কিছুই নেই, না খুবই না, কম, বন্ধই, ওটা তো খুবই বন্ধই কম। আছে এখন। একটা জিনিস হলো গিয়া, টাকাটা মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে টাকা লাগবে। কেন লাগবে আমি এটার বিশদ একটা ব্যাপার, আমি যেহেতু চালাচ্ছি, এখন আমি সিঙ্গেল থিয়েটারও চালিয়েছি, এখন মাল্টিপ্লেক্সও চালিয়েছি। আমাকে বন্ধ রাখতে হইলে যে পয়সাটা খরচ করতে হয়, যেমন এইবার রমজান মাসে আমার কিন্তু কোনো শো চলেনি। আচ্ছা, কিন্তু আপনার একটা অপারেটিং কস্ট অলরেডি, অপারেটিং কস্ট স্টাফ বাদ দাও, আমার ভিতরের সিটগুলাকে প্রপার রাখার জন্য এটা মেইনটেনেন্স যেন আমার না আসে ওটার মধ্যে, কি বলে ময়েশ্চার না চলে আসে, আমার সিলভার স্ক্রিনে যেন ময়েশ্চার চলে না আসে, আমাকে দিনে কয়েক ঘন্টা এয়ার কন্ডিশন চালাতে হচ্ছে খালি হলের মধ্যে। রাইট। সেই পেমেন্টটা কোথা থেকে আসবে? এক্স্যাক্টলি Extra সো এই খরচ তো- মেইনটেনেন্স এই জায়গাগুলো আচ্ছা, আছে। আমার ডিসিপি প্রজেক্টর যেখানে বসে আছে, আমাকে 24 আওয়ার্স সার্ভার রুম, আমার ডিসিপি প্রজেক্টর সার্ভার রুম আমার যেখানে আছে, 24 আওয়ার্স আমাকে টেম্পারেচার মেনটেন করতে হচ্ছে এয়ার কন্ডিশন ছেড়ে। এটা তো পয়সা আছে। না না, এক্স্যাক্টলি আসলে এই রিয়েলিটি আছে। ধরনের টেকনিক্যালিটি তো আর সাধারণ মানুষ বুঝবে না, বুঝবে কিন্তু না, বুঝবে না। তারা তো আরো সিনেমা দেখতে চায়, তারা কিন্তু আরো ওইটাই quality যে content সিনেমা দেখতে ভালো চায়। হবে এবং মাল্টিপ্লেক্স বাড়বে, এইটার কম্বিনেশনটাই শুধু বাংলা সিনেমাকে Exactly. একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারে। আমি বিশ্বাস করি যে অ্যাটলিস্ট গভর্নমেন্ট যদি চিন্তা করে 3 বছর 4 বছরের জন্য, যদি গভর্নমেন্ট চিন্তা করে যে আমরা বছরে 4টা-5টা ফরেন কন্টেন্ট দেব, আমি মানে একদম খোলাই বলি, মানে হিন্দি মুভি দেব, সাউথের মুভি দেব, আমি 4টা-5টা ছবি। যে কোনো ছবি এখন যদি ওপেন করে দেওয়া যায়, ধরুন কোরিয়ান সিনেমা আসবে, ইন্ডিয়ান সিনেমা আসবে, সব দেশের সিনেমা। তবে রনি ভাই, আপনি কি মনে করেন না, যদি যখন শুধুমাত্র হলিউড কেন্দ্রিক হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দেখেছি একটা ধাক্কা, এখন যদি আমরা বলিউড টলিউড এদেরকে না, মানি, আমাদের সিনেমা আরেকটু না না না, আমি fall এখানে করবে। একটা জিনিস বলি, সেটা হচ্ছে মানে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। মানে কম্পিটিশন যত হবে, কম্পিটিশনের বাইরে কি সিনেমা হলকে রাখতে পারছি? আপনি নেটফ্লিক্সে তো হলিউডের কন্টেন্ট দেখছেন, দেখছে সো এটা আপনি তো কম্পিটিশনের বাইরে রাখতে পারবেন না, ইউটিউব আপনি বন্ধ করতে পারবেন না। কাজেই এটাকে ওপেন করে দিয়ে এইটার বেনিফিটটা ইন্ডাস্ট্রির জন্য আসলে ক্রিয়েট করতে হবে, এটা আমি মনে করি। তবে সিনেমা হল এবং সিনেমা বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, খুব সংক্ষেপে জানতে চাই দুজনের কাছে। যে বছরে অন্তত 4টা-5টা হিন্দি সিনেমা যদি দেওয়া যায়, ড্রাস্টিক্যালি বেড়ে যাবে হচ্ছে স্ক্রিন সংখ্যা, মাল্টিপ্লেক্স বাড়বে, আরও অনেক শুধু স্টার সিনেপ্লেক্স না, আরও ইনভেস্টর আছে, তারা যখন পাবে যে আমি Green signal পেলে আরো আমি একটা ব্যবসা আমার হবে, বাড়বে। এবং যখনই আমার স্ক্রিন বেড়ে যাবে, তখন ওই
শাহরিয়ার শাকিলরা বছরে একটা ছবি চিন্তা করবে না। শাহরিয়ার শাকিলরা তখন, রেদওয়ান রনিরা তখন চিন্তা করবে অন্তত বছরে কিছু না হোক অন্তত 2টা ছবি করি। রনি ভাই কতটুকু একমত? না, এটা তো অবশ্যই একমত, কিন্তু এখানে একটা চিন্তা করতে হবে পলিসি লেভেলে, যে সারা পৃথিবীর সিনেমা বাংলাদেশে দেখবে, কারণ অন্য দেশেও সারা পৃথিবীর সিনেমাই কিন্তু এটা চলতে থাকে, কিন্তু লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য আমার সিনেমাকে কতটুকু প্রায়োরিটি দেওয়া হবে। একটা হলের মধ্যে কত পার্সেন্ট শো থাকবে হচ্ছে বাংলা সিনেমার জন্য, বাংলাদেশি সিনেমার জন্য, কত পার্সেন্ট শো থাকবে ফরেন সিনেমার জন্য, ট্যাক্সেশনের দুইটা অবশ্যই পলিসি ডিফারেন্ট হইতে হবে। এই জিনিসগুলো চিন্তা করে একটা সমন্বিত উদ্যোগ। প্রথমে যে জিনিসটা করতে হবে আমি মনে করি, সিনেমা যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তাদেরকে নিয়ে একটা ফিল্ম কমিশন করা, প্রত্যেকটা সেক্টরের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে নিয়ে আসলে এটা করতে হবে। করার পরে কিন্তু দেখবেন যে এটা কোন সিনেমা কোন দেশ থেকে কি আসবে এরা মিলে ডিসাইড করতে পারবে। তাহলে সিনেমা হলে কথা হলো, সিনেমা বাঁচানোর কথা যদি বলি, সিনেমা বাঁচাতে সিনেমা বাঁচানোর একমাত্র রাস্তা ফিল্ম কমিশন করা, এটা আমি বিশ্বাস করি। অবশ্যই আপনাদের দুজনকেই আসলে শুভকামনা জানাতে চাই এবং এর মধ্যে দিয়ে দর্শক বিদায় নিতে চাই। আমি সুলতানা স্বর্ণা, এখন আনন্দ থেকে, এখনের সাথেই থাকুন।